আচ্ছা, তো তোমাদের আন্তঃআণবিক শক্তি সম্পর্কে পড়া কিন্তু শেষ। এখন আমরা পড়ব কণার গতিতত্ত্ব। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে। যদি আমি এই সব টপিক বলতে চাই, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এবং বোর্ড এক্সামে কিন্তু এই টপিক সম্পর্কে কোশ্চেন আসে। এটি কিন্তু একটি থিওরি টাইপের, যেহেতু এটি তত্ত্ব লেখা আছে তাহলে এটি একটি থিওরি টাইপের। আচ্ছা, কণার গতিতত্ত্ব। এই কণার গতিতত্ত্ব সম্পর্কে পড়তে হলে তোমাদের ইংলিশটা বলি কাইনেটিক, এর অর্থ হলো গতি, গতি সংক্রান্ত। থিওরি বা তত্ত্ব আছে ওই জন্য থিওরি অফ, তোমরা কিন্তু নিশ্চিত বলতে পারো অফ মানে এটা কিসের থিওরি, এটা কিন্তু কণার গতিশক্তির থিওরি, অর্থাৎ কাইনেটিক থিওরি অফ কণা অর্থাৎ পার্টিকেলস। এই কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস আমরা শিখব, কারণ আমরা এতক্ষণ শিখলাম আন্তঃআণবিক শক্তি এবং আন্তঃআণবিক জায়গা সম্পর্কে। ধরো তোমাদের বোর্ড বইয়ে কিন্তু এটা সম্পর্কে অনেক ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে। ধরো এই একটি পদার্থ যেটি কিন্তু কঠিন অবস্থায় রয়েছে এবং এদের মধ্যে কিন্তু আন্তঃআণবিক শক্তি অনেক প্রবল। একটু আগে আমরা বললাম আন্তঃআণবিক শক্তি কিন্তু কঠিন অবস্থায় সবচেয়ে বেশি থাকে এবং আন্তঃআণবিক জায়গা কিন্তু কঠিন অবস্থায় সবচেয়ে কম থাকে। তোমরা লক্ষ্য করো এখানে অণুগুলো কিন্তু একে অপরের সাথে অনেক পারস্পরিকভাবে যুক্ত রয়েছে এবং এদের মধ্যে আকর্ষণ সর্বোচ্চটুকু কাজ করছে, তাই জন্য এটি হলো কঠিন। এখন কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস অর্থাৎ কণার গতিতত্ত্ব এক্সপ্লেন করে বা ব্যাখ্যা করে যে একটি পদার্থকে যদি তাপ দেওয়া হয় এবং একটি পদার্থের কঠিন থেকে তরল অবস্থা এবং তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থা যাওয়ার বৈজ্ঞানিক যে কারণটা, সেটাই কিন্তু এই তত্ত্বটি ব্যাখ্যা করে। এখন তোমরা আগে থেকে জেনে এসেছো এবং কমন সেন্স দ্বারা তোমরা বুঝতে পারো যে কঠিন কিন্তু তরলে যায় শুধুমাত্র তাপ দেওয়ার কারণে। একটি বরফ যদি তুমি তাপ না দাও তাহলে কি এটি পানি হবে? এখন বলতে পারো বরফকে যদি আমরা রেখে দিই তাহলে তো পানি হয়ে যায়। এটার কারণ কি? এখানে কিন্তু তাপের একটি সম্পর্ক রয়েছে, যে বরফ কিন্তু যে প্রকৃতি থেকে বা রুম টেম্পারেচার থেকে কিন্তু তাপ নেয় এবং তা পানিতে রূপান্তরিত হয়। তো কঠিনকে যদি আমরা ধরো একটি মোমবাতি দিয়ে তাপ দিই তাহলে কিন্তু সেটি তরলে কিন্তু রূপান্তরিত হবে এবং এদের মধ্যে কিন্তু আন্তঃআণবিক শক্তি একটু কমে যাবে। এখন ব্যাপারটা হলো যে আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক জায়গা যে বেড়ে যাবে এবং শক্তি যে কমে যাবে, এটা আসলে কারণটা কি? তাপ দেওয়ার পিছনে আমরা দেখতেছি যে এই অণুগুলো কিন্তু তাপ শক্তি গ্রহণ করছে এবং তাপ শক্তি গ্রহণ করার ফলে এদের মধ্যে একটি গতি তৈরি হচ্ছে। যদি দুইটি অবস্থা বা দুইটি কণাকে যদি তাপ দেওয়া হয়, এখন এই দুটি কিন্তু একসাথে থাকতে চাবে না, তাদের মধ্যে কিন্তু একটু জায়গা হবে বা জায়গা তৈরি হবে। এই জায়গা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে তাদের মধ্যে ভাইব্রেশন এবং তাদের মধ্যে তাপ শক্তির সংরক্ষণ। এই তাপ শক্তি যদি এদের মধ্যে সংরক্ষিত হয় তারা কিন্তু একটি গতিশক্তি পাবে এবং গতিশক্তির ফলে তারা কিন্তু এই অণুগুলো কিন্তু একে অপরের কাছ থেকে ছড়িয়ে যাবে। এই ছড়িয়ে যাওয়ার ফলটাই হবে কিন্তু তরল। এখন হয়তো তোমরা বুঝতে পারছো যে বরফকে যদি একটু তাপ দেওয়া হয় বা যে কোনো রকমভাবেই যদি বরফ কোনো তাপ পায়, তাদের যে H2O মলিকুল, যা H2O ধরো যে এটা একটি বরফ, H2O যে মলিকুলগুলো বন্ড হিসাবে আছে, এই বন্ডটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যায় বা তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু কমে বা আন্তঃআণবিক শক্তি কমে এবং আন্তঃআণবিক জায়গা কিন্তু বেড়ে যায়। তার ফলে তারা পানি হয়ে যায় এবং এই পানিটাকে যদি আমরা তাপ দিই, এই পানিটাকে তাপ দেওয়ার ফলে কিন্তু এটি বায়বীয় অবস্থা বা জলীয় বাষ্প অবস্থায় চলে যায়। এখানে তরলের থেকেও কিন্তু এদের আন্তঃআণবিক শক্তি কম এবং আন্তঃআণবিক জায়গা অনেক বেশি। এখন এই তরলে যে শক্তি রূপান্তরিত ছিল সেটা কিন্তু শেষ। এখন এই তরলটা কিন্তু আরও শক্তি বা আরও হিট কিন্তু বা তাপ কিন্তু দেওয়া হচ্ছে। এই তাপ দেওয়ার ফলে এদের মধ্যে আরও কিন্তু গতিশক্তির উদ্ভাবন হচ্ছে এবং তারা কিন্তু তাপ নিচ্ছে। এই গতিশক্তির উদ্ভাবনের ফলে এদের মধ্যে যে অণুগুলো রয়েছে বা মলিকুলসগুলো রয়েছে তারা কিন্তু আরও ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং যার ফল হচ্ছে এই বাষ্প। এই বাষ্প হওয়ার কিন্তু এটা একটি বৈজ্ঞানিক কারণ।
এখন কিন্তু H2O বা পানির যে বাষ্প হয় সেটা কিন্তু একটি নির্দিষ্ট তাপমাত্রা হয়, যেটা হলো 100°C। এবং এই তরল এটাও কিন্তু একটি নির্দিষ্ট তাপমাত্রা হয়, যেটা হলো 0°C। এটা আমরা গলন এবং স্ফুটনে ভালোভাবে পড়তে পারবো। এখন কিন্তু কণার গতিতত্ত্ব এটাই প্রমাণ করে।